পদ্মা নদীর মাঝি উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায় বর্ণনা করেছেন ইলিশ ধরার কথা। পদ্মায় ইলিশ মাছ ধরার মৌসুম চলিয়াছে। দিবারাত্রি কোনো সময়ই মাছ ধরিবার কামাই নাই। সন্ধ্যার সময় জাহাজ ঘাটে দাঁড়াইলে দেখা যায় নদীর বুকে শত শত আলোক অনির্বাণ জোনাকির মতো ঘুরিয়া বেড়াইতেছে। তারই একটি নৌকায় আজ আমাদের ভ্রমণ। এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নায় আজ খাবো জেলেদের রান্না করা ইলিশ মাছের একটি রেসিপি। আর তাই আমাদের কাছে হাজির হয়েছেন চাঁদপুরের বউ সুলতানা কবির। সুলতানা আপু, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমাদেরকে একটু জানান যে চাঁদপুরের ইলিশ কেন্দ্রিক জীবনটা ঠিক কেমন? চাঁদপুরকে আসলে ইলিশের বাড়ি বলা হয়। আচ্ছা। কারণ মজার যে ইলিশ বা টেস্টি যে ইলিশ ওগুলো কিন্তু চাঁদপুরেই ধরা পড়ে। আচ্ছা। আর চাঁদপুরের সবটাই আসলে ওদের জীবন জীবিকা নদী কেন্দ্রিক। যেহেতু এখানে আমরা আপনি শুনেছেন বোধহয় ওখানে 3 নদীর মোহনা আছে। তিনটা নদী এক জায়গায় মিলেছে। তো ওখানে এই যেহেতু নদী কেন্দ্রিক তাদের জীবন, তো তাদের জীবিকা ইলিশের উপরেই নির্ভরশীল। হ্যাঁ, ওখানে ইলিশ ধরা, তারপরে মাছ বলতে সব মাছই খাওয়া হয়, কিন্তু ইলিশটাকেই সবাই চেনে খুব ভালো করে। আচ্ছা, এই আর কি। আপনি নিজে কি কখনো মানে ইলিশের ধরার যে নৌকা সেখানে উঠেছেন বা দেখেছেন মাছ ধরা? জি, দেখেছি আপু। সে এক খুব সুন্দর দৃশ্য। সেখানকার মানে ওইখানকার মাছটাই কি খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। বাহ, ওটা অনেক টেস্টি। কেন ওটা এত ফ্রেশ, মানে এখন ধরছে জেলেরা, জাল থেকে উঠাচ্ছে, উঠিয়ে ওই মাছটাই তারা আবার রান্না করে খাচ্ছে। ওইটাতে কিন্তু তেমন একটা কোনো তেল মশলা অত কিছু প্রয়োজনই পড়ে না। ওরা জাস্ট লবণ এবং মরিচ দিয়ে কিন্তু খেয়ে ফেলে। হ্যাঁ, তাহলে আজকে কি আমরা ওইরকমই একটা রেসিপি খাবো? জি, ওইরকমই একটা রেসিপি। নামটা তাহলে একটু শুনে নেই। এটাকে বলা হয় জেলেদের ভাষায়, যেটা ওরা বসা ভাতে ইলিশ ভাপা বলে। বসা ভাতে ইলিশ ভাপা। ওকে, তাহলে চলুন আমরা আমাদের রেসিপি শুরু করে দেই। সুলতানা আপু, বসা ভাতে ইলিশ ভাপা, তাই তো? এই রেসিপি তৈরি করতে আমাদের যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগছে সেগুলো যদি আপনি একটু বলে দিতেন তাহলে দর্শকদের খুব সুবিধা হতো। বসা ভাতে ইলিশ ভাপা করতে আমাদের প্রথমে লাগছে আতপ চাল। আচ্ছা। আর ইলিশ মাছ তো অবশ্যই। হ্যাঁ, আর আমার লাগবে একটু সরিষার তেল। আচ্ছা। হ্যাঁ, কয়েকটা কাঁচামরিচ লাগবে। এই আর আমার লাগবে কিছু কাঁচামরিচ একটু থেতো করা। হ্যাঁ, আর লাগবে হলো সরিষা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এই লবণ। আচ্ছা, এটা আতপ চাল কেন আপু? আতপ চাল হচ্ছে যে বসা ভাতটা যখন করা হয় তখন আতপ চালের বসা ভাতটাই বেশি ভালো হয়। আর জেলেদের ব্যাপারে হচ্ছে আতপ চাল কিন্তু খুব পুষ্টিগুণ সম্পন্ন, যে অত সময়ও তাদের নাই, মাছ ধরতে হবে, তারা তো স্থল ছেড়ে 15-20 দিন জন্য চলে যায়। তো মাছ ধরতে হবে, তাদের অত সময় থাকে না, তারা পুষ্টিও দরকার, তখন তারা ওই ধরনের খাবারগুলোই খায়। যেমন একটা খাবার রান্না করলো, সম্পূর্ণ ভিটামিন যেন ওটাতে পায়, যেমন খিচুড়ি, চাল ডাল আলু মিলিয়ে রান্না করে খেয়ে ফেলে। তারপরে ধরেন ভাত রান্না করলো, সাথে 2টা আলু সিদ্ধ দিয়ে দিল, ওটা চটকিয়ে খেয়ে ফেলে। সেক্ষেত্রে চালটা যদি পুষ্টিকর হয় তাহলে অনেক ভালো হয়। ওকে, প্রথমে আমরা একটু ভাতটা বসিয়ে নিব। আচ্ছা, তো তার জন্য আমার চুলাটা অন করতে হবে। পানি লাগবে আমার। ওকে, আমার এখানে হাফ কেজির মতো চাল আছে, আমি ধুয়ে নিয়েছি, সোক করে রেখেছি আপনি। হ্যাঁ, বসাপাত বসানোর একটা সিস্টেম আছে, সেটা হলো আমি যে পরিমাণ চাল দিব তার থেকে অল্প একটু বেশি পানি দেব। আচ্ছা, এই দিন পানিটা, চালটা ডুবে যাবে। এটাকে আমরা এখন একটু ঢেকে দেব। আচ্ছা, তাহলে চালটা আমরা দেখছি যে চালটা কিন্তু ডুবে গেছে পানিতে। চালের উপরে বোধহয় এইটুকু পরিমাণ পানি আছে। এটা হতে হতে আমরা আমাদের ইলিশটা রেডি করে ফেলি। আচ্ছা, আমি এখানে কিন্তু বেশ বড়সড় আছে মোটামুটি। এখানে আমি 5 টুকরো ইলিশ মাছ নিয়েছি। এটার সাথে আমরা একটু লবণ, স্বাদ মতো একটু লবণ দিব, যতটুকু প্রয়োজন। আর দিব একটু কাঁচামরিচ, যেটা থেতো করা। ওরা কিন্তু খুব ঝাল খায় জেলেরা, কারণ ঝালটাই ওদের কাছে টেস্ট মনে হয়, সেজন্য ওরা মরিচটাই বেশি খায়। আচ্ছা, এটার সাথে আমরা একটু সরিষা বাটা দিব। ওকে, হলুদটা আমরা একদম অল্প দিব,
খুব সামান্য, শুধু একটু রং হওয়ার জন্য। কিন্তু মরিচ গুঁড়োটা যাবে বেশি, মানে ঝাল হতে হবে খাবার। ঝাল খাবার খুব পছন্দ করে, ভাতের সাথে ওরা গরম গরম ভাতের এই ঝাল রান্না করে, আবার সাথে কিন্তু তারা পোড়া মরিচ, পোড়া মরিচ এগুলো খেয়ে নেয়। আর যাবে একটু সরিষার তেল। ওকে, আমরা একেবারে তেল মশলা সবকিছু দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। খুব অল্প ইনগ্রেডিয়েন্টস। মাছটা কিন্তু বেশ পুরো করেই কাটা হয়েছে, তাই না? মোটা করে কাটা হয়েছে, মোটা করেই কাটা হয়েছে, কারণ না হয় এটা উঠানোর সময় ভেঙে যাবে। তাজা যে ইলিশ ধরা হয়, তো ওইটা রান্নার পরে ওইটার যে ফ্লেভার, মানে এক ঘরে যদি রান্না হয় অন্য ঘর বলতে পারে যে আজকে ওরা বাড়ি, মানে এক ঘর কি এক বাড়ি রান্না করলে আরেক বাড়ি বলতে পারে যে ইলিশ রান্না হচ্ছে। অবশ্যই ইলিশের ব্যাপারটাই তাই, এক বাড়িতে রান্না হলে 3-4 বাড়ি আশেপাশে খবর হয়ে যায় না। ইলিশ ফ্লেভারের সাথে বাঙালিয়ানার একটা খুব মানে ওতপ্রোতভাবে জড়িত। চালটা কিন্তু হাফ ডান হয়ে গেছে না আমাদের। আর একটু যখন পানিটা কমে আসবে তখন আমরা ভাত উঠিয়ে মাঝখানে মাছটা দিব, তার উপরে আমরা আবার ভাতটা দিয়ে দমে রাখবো। আচ্ছা, এই জাস্ট 15 থেকে 20 মিনিট এর মধ্যে এটা সুন্দর হয়ে যাবে। বাহ, আমাদের মানে এছাড়া আর কিছু করার নেই, তাই তো? না, আর কিছু করার। আমরা তাহলে একটু ওয়েট করব হচ্ছে যে ভাতটা হওয়ার জন্য, আর একটু পানিটা কমে আসার জন্য, তাই না? জি। এখন আর ইলিশ রান্না করলে ঘ্রাণও পাই না আমরা। ঘ্রাণও পাই না। আপু, বসা ভাত বসানোটা মনে হয় না খুব ইজি? হ্যাঁ। তো আমাদের শ্রদ্ধেয় যে সিদ্দিকা কবির ম্যাম, ওনাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার কি রান্না করতে সবচেয়ে কঠিন লাগে। আচ্ছা। তো উনি বলছিলেন যে আমার বসা ভাত রান্না করতে খুব কঠিন লাগে। বসা ভাতটা তো আসলে সবাই পারেও না করে, এটা একটা ভীষণ একটা মাপের ব্যাপার আছে, তাই না? ওরা চালটা দিয়ে পানি দিবে না, এই জাস্ট কাঠিকে এভাবে ধরা হয়। আচ্ছা, আচ্ছা। তারপরে এই যতটুকু চাল তার থেকে ধরেন এই 1 আঙ্গুল পরিমাণ একটু পানি বেশি দিবে, 1 কড় পরিমাণ দিয়ে তারপরে ওরা করবে। হ্যাঁ। এবার আমরা এটাতে আমাদের এই যে মাছটা দিয়ে দিব একটু বিছিয়ে। ইলিশ তো ভাপেই সেদ্ধ, সেটাই ভাপা ইলিশ। আর ইলিশে কোনো মশলা টশলা তেমন কিছু লাগে না। এটার উপরে আমরা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, একটু লাল সবুজ মিলিয়ে ফ্লেভারটাও যাবে, সুন্দর আসবে, সুন্দর লাগবে। এবার আমি উপরে ভাতটা আর কি দিয়ে আমরা মোটামুটি একদম ঢেকে দিব, তাই না? হ্যাঁ, ঢেকে দিব এবং ঢেকে আমরা এটাকে একটু দমে রাখবো। আমার আর তেমন একটা অনেক বেশি আগুনের কোনো প্রয়োজন নেই, কারণ এটা এখন দমই হয়ে যাবে। যে ভাপটা উঠবে না ওই ভাপেই হয়ে যাবে। আপু, আমরা তাহলে এখন দমে রাখবো, তাই তো? জি জি আপু। আচ্ছা, ঠিক আছে। এখন এটাকে আমরা একটু চুলাটা আবার ধরিয়ে দিই। যে বসা ভাতে ইলিশ ভাপা আমরা বসিয়েছি, এবার আমরা খুলে দেখব যে তার কি অবস্থা, তাই না আপু? আমরা খুলি। ও বাহ, মানে আতপ চালে কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে আপু, তাই না? সুন্দর একটা ফ্লেভার, মিষ্টি একটা ঘ্রাণ আছে, সাথে ইলিশ, দুটো মিলিয়ে আহা, একটা অন্যরকম একটা ফ্লেভার কিন্তু পাচ্ছি। নতুন ধানের চালের যে একটা ফ্লেভার আছে না, নবান্ন যেটা আমরা বলি, ওই রকম আতপ চাল থেকে কিন্তু ওই নবান্নের একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আসলেই তাই, আমি একদম খোলার সাথে সাথে তাই পাচ্ছি। বাহ, আমি কি আচ্ছা নিভিয়ে দেব? আমরা চুলাটা বন্ধ করে দেব। ওকে, আর এবার আমরা সার্ভ করব আপা। আর ইলিশ মানে ইলিশের কিছু ডিমান্ড আছে, যেমন কলা পাতা, শুকনা মরিচ, এগুলো ছাড়া ইলিশ জমে না। আসলেই তাই। সরিষার তেল, এগুলো ইলিশের ডিমান্ড। সরিষা বাটা, একদম। ইলিশটা সুন্দর ভাবে আমাদের হয়ে গিয়েছে। বাহ, আমরা সাবধানে উপর থেকে জাস্ট ভাতগুলোকে আলাদা করছি, তারপর আমরা মাছগুলো উপরে বসিয়ে দেব। বাহ, আমরা যে কাঁচামরিচ দিয়েছি সেটারও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার। আর লাল মরিচগুলো দেখতে কি সুন্দর লাগছে সাদার মধ্যে, না? হ্যাঁ, পাকা মরিচ যেটা। ওকে, এটা তেমন এমনি আমার কালারফুল, তেমন গার্নিশিং এর কোনো প্রয়োজনই নেই। জাস্ট এরকম ভাত, সাথে এক টুকরা লেবু,
শুকনা মরিচ ভাজা, দুটো শুকনো মরিচ তো লাগবে, মানে ইলিশ মাছের সাথে আসলে শুকনো মরিচ না হলে একদম জমে না, একদম জমে না। এই যে আপু হয়ে গেল আমার বসা ভাতে ইলিশ ভাপা। আহা, মানে নৌকায় আমরা যদিও যেতে পারলাম না, কিন্তু একেবারে নৌকায় বসে যে জেলেরা খায় সেই খাবারটাই আমরা একদম হাতে পেয়ে গেলাম, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। বসা ভাতে ইলিশ ভাপা, বাহ। এবার আমরা আমাদের সেকেন্ড রেসিপিতে চলে যাব। সেকেন্ড রেসিপিটার নামটা একটু শুনে নেই। সেকেন্ড রেসিপিটা আমাদের একটা পাহাড়ি রেসিপি আপা। আচ্ছা, এটা একদম আদি পাহাড়ি যেটা। ওকে। তো ওটা ওখানে ওরা চিকেন দিয়ে কিছু খাবার খায়, যেমন আমরা দেখেছি যে বাঁশের ভিতরে ঢুকাই করে বা বাঁশ কোড়ল দিয়েও কিন্তু রান্না করে। এটা সেরকমই একটা পাহাড়ি কিছু মোরগ পাওয়া যায়, পাহাড়ি হয়, আর পাহাড়ি মোরগ তো টেস্টি, অনেক টেস্টি। ওইটাই আমরা আজকে করব ইনশাআল্লাহ, একটা সালাদ করব চিকেন। তার মানে রেসিপিটার নাম হচ্ছে, এটা আমি বাংলা ভাষায় বলতে গেলে বলবো চিকেন সালাদ বা মুরগির সালাদ বলবো আমরা। আর এটাকে যদি পাহাড়ি ভাষায় বলি তাহলে পাহাড়ি ত্রিপুরা ভাষায় বলে টোখান লাকসু। টোখান লাকসু, জি। আচ্ছা, টোখান কি? মুরগি। মুরগি, লাকসু বলতে বোঝাবে সালাদ। আর যদি আমরা মারমা ভাষায় বলি ওটা হচ্ছে ক্রাউসা লাউসু। ও, আর চাকমা ভাষায় এটাকে বলে হুরো হুরবো। মুরগির সালাদ বা হুরি হুরবা যেটাই বলি, তৈরি করতে যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগছে সেগুলো যদি আপনি একটু দর্শকদের জন্য বলে দেন তাহলে খুব ভালো হয়। এই রেসিপিটার জন্য আপা খুব কমই ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন। তো যেটা আমাদের লাগছে সেটা হচ্ছে মুরগির আমাদের থাই, বা আমি যদি বাংলায় বলি তাহলে এটা উরু ধরা বলে, মানে রানের উপরের অংশটা, ওইটা লাগবে আমার। আর লাগবে পেঁয়াজ, লেমন জেস্ট লাগবে, ধনিয়া পাতা, লেবুর রস, এটা লাগবে আদা, আর আমার একটু সাদা তিল লাগবে রোস্টেড, আর লবণ। ওকে, এই হচ্ছে আমাদের ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা, আমরা মুরগিটা দেখতে পাচ্ছি কি, এটা কি সিদ্ধ করা বা এটাকে আমি একটু স্টিম করে নিয়েছি, মানে ভাপে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু চিকেন সালাদ, আমার চিকেনের ফ্লেভারটাও লাগবে এবং জুসি একটা চিকেন লাগবে, সেজন্যই আমরা স্টিমারে আমি স্টিম করে নিয়ে এসেছি। ওকে, তাহলে আমরা আমাদের রেসিপি শুরু করে দেই। জি, তাহলে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো এই যে পেঁয়াজটা, এটাকে আমরা লেবুর রসে প্রথমে ভিজিয়ে রাখবো। আচ্ছা, 1 কাপের মতো পেঁয়াজ কুচি। হ্যাঁ, পুরোটুকু আমি দেব না, হাফ কাপের মতো। হ্যাঁ, এটাকে আমি লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখবো। লেবুর রস এখানে আসলে কোনো অ্যামাউন্ট নাই, আমি পেঁয়াজটা ভিজিয়ে রাখবো। এতে হবে কি, আমার পেঁয়াজটা খুব ক্রাঞ্চি হবে এবং ট্রান্সপারেন্ট হবে এবং খেতে কচকচ করবে। যেহেতু আমার সালাদ, আমার ওই ধরনের একটা লাগবে, সেজন্য এটাকে আমরা লেবুতে ভিজিয়ে রাখলাম। হ্যাঁ, লেবুতে ভিজিয়ে রাখবো কতক্ষণ, মানে আমার কাজ করতে যতক্ষণ লাগে ততক্ষণ থাকলেই হবে। আচ্ছা, এটাকে আমরা একটা সাইডে নিয়ে ফেললাম। এবার হলো আমি আমার চিকেনটা। আচ্ছা, এইটা কি আমরা পাহাড়ি মুরগি ব্যবহার করছি নাকি? জি, এটা ওদের চিকেন, পাহাড়ি চিকেন কিন্তু একটু হার্ড হয়। আচ্ছা, একটু হার্ড হয় এবং খেতে দেশি আসলে, মানে ফার্ম তো না, সো এই জন্যই জানতে চাইলাম যে, কারণ সিদ্ধ করার ব্যাপারটাও তো আসলে সময় সাপেক্ষ, তাহলে একটু দেশি মুরগি হলে। আচ্ছা, এটাকে আমি যে খাওয়ার পরে আমরা একটু সাইড থেকে কেটে নেব, মানে হাড় থেকে আমরা, আচ্ছা, হাড় থেকে আমরা মাংসটাকে ছাড়িয়ে নিচ্ছি, হাড়টা তো লাগছে না। না, হাড়টা লাগছে না আমার। তার মানে শুধু মাংসটাই এখানে আমাদের লাগবে। সালাদ কিন্তু অত নরম জিনিস দিয়ে সালাদ ভালো লাগে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এজন্য এটা নাও, এই পিসটা নেই। হ্যাঁ, এবার আমরা মাংসটাকে একটু কুচি করে নিব। হ্যাঁ হ্যাঁ, একদম ছোট ছোট বাইট সাইজ করে আমরা কেটে নেব। কেটে নিচ্ছি, বা এটাকে হাত দিয়েও কিন্তু ছিঁড়ে নেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি আমরা এটাকে একদম ছোট ছোট কিউব পিস করে নিলাম, একদম ছোট ছোট করে আর কি। এবার আমি একটু চুলাটা ধরিয়ে নেব। আচ্ছা, এটার মধ্যে আমার কাঁচামরিচ যাবে, কিন্তু কাঁচামরিচটাকে আমি কি করব, না এখন লাগবে না আপাতত।
কাঁচামরিচটাকে আমি ডাইরেক্ট আগুনে দিয়ে পুড়বো। এটাকে ওরা তাই করে। এখন আমি যদি এটাতে সুন্দর একটা ফ্লেভার আসে এই ডাইরেক্ট ইয়াতে করা। আমরা অনেক সময় ভর্তা করার সময় কাঁচামরিচটাকে টেলে নেই, সেই রকম একটা ব্যাপার। ওরা হচ্ছে কয়লার আগুনে করে। আচ্ছা, কাঁচামরিচটাকে পুড়ে নেয়। বাহ, এমনিতেই তো এটা ডিফারেন্ট একটা ফ্লেভার হয়ে গেল। আচ্ছা, আমরা থেতলে নিব। হ্যাঁ, থেতলে নিব একটু। ওদের কিন্তু পাহাড়ি যে মরিচটা, ওটা অনেকটা নাগামরিচ যেটা আমরা শুনেছি, খুব ঝাল, খুব ছোট ছোট কিন্তু ভীষণ ঝাল। আচ্ছা, এটাকে আমরা এই যে একটু পুড়ে নিলাম। এটাকে আমি একটু এখন বোটাটা ফেলে থেতলে নিব না? থেতলে নিব। এটার সাথে আমি আমার আদা কুচি করে রেখেছি, ওইটা দিয়ে দিব। ইস, অসাধারণ ঘ্রাণ, লোভনীয় আর কি। আমার যে একটু সাদা তেল লাগবে, সেটাকে আমরা একটু রোস্ট করে নেব এটাতে। আর এটা তো সাদা তেল, মানে এটা স্কিনলেস করা হয়েছে, কিন্তু আসলে তো উপরে কালো চামড়া থাকে, ওরা ওইটা দিয়েই করে, কালোটা দিয়ে। ওটা নাড়ু হয় ভীষণ। হ্যাঁ, নাড়ু খেয়েছি, নাড়ু হয়, নাড়ু খেয়েছি, আমার খুব পছন্দ তেলের নাড়ু। হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম। ব্রাউন কালার হয়ে গেছে। এখানে আমাদের আর যাবে হলো আমার একটু লেমন জেস্ট। আমি স্কিনটা লেমন জেস্টের একটা বিষয়কেই, আমরা যখন লেমন জেস্ট নিব, তখন আমরা যখন গ্রেটারে লেমন জেস্টটা করব, একবারে একটা টানি দিব, দুইটা দিব না। সাদাটা চলে আসবে। সাদাটা আসলে তিতাও লাগবে, খেতেও ভালো লাগবে না। আর জাস্ট যেন উপরে সবুজটাই আসে। ওকে, তাহলে তেতোটা লাগবে না। ধনিয়া পাতা, ধনিয়া পাতার আমি শুধু জাস্ট পাতাটা, এখানে কোনো ডাটা নেওয়া হয়নি। আচ্ছা, ধনে পাতাটা দিলাম আমরা, তাই তো আপু? এরপরে আমাদের এটার সাথে তিল বা আপনার পেঁয়াজ রাখা ছিল, সেগুলো দিলেই কি এটা কমপ্লিট? জি, হুড়ি হুড়বা আমাদের প্রায় রেডি। এবার আমরা দেখবো আমাদের আর 2-1টা ইনগ্রেডিয়েন্টস দেওয়া বাকি আছে। আপু, আমরা শুরু করে দেই। এবার এটাতে আমরা এই যে পেঁয়াজটা লেবুর রসে ভিজিয়ে রেখেছি, দেখো সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে না? এটা থেকে আমরা রসটা দিব না, শুধু পেঁয়াজটা একটু দিয়ে দিব। লেবুর একটা ফ্লেভার, খুবই টেস্টি একটা জিনিস হচ্ছে এটা। আমি মানে দেখেই বুঝতে পারছি, সব ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে আসলে হেলদি। আপনি যেভাবে মাখছেন, এটা দেখেই মনে হচ্ছে যে টেস্ট বেড়ে যাচ্ছে। আসলে মানে সবকিছুরই একটা আর্ট আছে তো। সালাদ করার, মিক্সিং করার সিস্টেমই এটা। হ্যাঁ, আমি যদি এখন মানে হাত ইউজ করতাম, তাহলে আমি এভাবে করতাম, কিন্তু আমি এইভাবে করে মানে এটাকে চটকে দেয়া যাবে না, সবটাই আলাদা আলাদা থাকবে। জি, ওকে। আমাদের এখানে আমি রোস্টিং যে আমাদের তিলটা আছে, ওখান থেকে কিছুটা দিয়ে দিব, কিছুটা আমি একটু গার্নিশের জন্য রেখে দেব। ওকে। আর এটার নিয়ম হচ্ছে যে জাস্ট আপনি যখন খাবেন তখনই বানাবো। ও, মানে রেখে দেওয়া যাবে না বেশি না, তাহলে যে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। স্বাভাবিক, পাতাটা নষ্ট হয়ে যাবে, নরম হয়ে যাবে, ক্রাঞ্চি ভাবটা থাকবে না। ব্যাস, হয়ে গেল। ও, তো আপু, পাহাড়ি রেসিপি কিন্তু ওরা বাঁশ জাতীয় জিনিসে সার্ভ করে, তো সেটা যেহেতু আমরা ম্যানেজ করতে পারিনি, আমরা সেখানে মাটির পাত্রে করতে পারি, একদম দেশীয় পাত্র। খুব সুন্দর, দেখেই যে কি ভালো লাগছে। মানে সালাদটা মাটির পাত্রে সব মানে মিলিয়ে একটা অদ্ভুত কম্বিনেশন আসলে। যদিও দেখতে এমনিতেই খুব সুন্দর লাগছে, তারপর আমরা একটু বাকি যে একটু আমাদের তিল আছে, ওইটা আমরা একটু উপরে দিয়ে দিলাম। হ্যাঁ, এটাতে তেমন কোনো গার্নিশিং এর প্রয়োজনই পড়ে না, কারণ সবই কালারফুল, দেখতে এত সুন্দর। হ্যাঁ, তবু যেহেতু সালাদ বলেছি, একটু আমরা শসা, গাজর দিয়ে দিতে পারি। হয়ে গেল আপা আমার টোখান লাগসু, তবা হুরো হুরবা ক্রাউসা লাউসু, না হয় চিকেন সালাদ। তোমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। কি যে মিষ্টি লাগছে দেখতে, কি সুইট লাগছে দেখতে না? ছোট্ট একটুখানি সালাদ, কিন্তু এত টেস্টি হবে আমি দেখেই বুঝতে পারছি, আমি ফ্লেভারে বুঝতে পারছি। অদ্ভুত একটা টেস্টি সালাদ হবে এটা।
হুরে হুরবা না। থ্যাংক ইউ ভেরি মাচ সুলতান আপু। কি করছেন এখন, মানে এই সেক্টরে রান্না বান্না নিয়ে কি করা হচ্ছে? রান্না বান্না নিয়ে অনেক দিন থেকে আছি আপা। 22 বছরের জার্নি ধরা যায় আমার। 2000 থেকে আমি স্টার্ট করেছি। লং টাইম। তো এটা আসলে একটা কি বলবো, শখের কাজ ছিল, নেশা ছিল, যেটা বর্তমানে আমার পেশা বলা যায়। আমি এখন একজন ট্রেনার এবং আমি ক্লাস নিয়ে থাকি, ঘরেও অনলাইন ক্লাসগুলো নিয়ে থাকি, আর তাছাড়া বাইরেও কাজ করছি ইনস্টিটিউটে ট্রেনার হিসাবে। এছাড়া আমি বিটিবির একজন অ্যাসেসর, আমি এনএসডি এরও একজন অ্যাসেসর। বাহ, এই তো ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আপা, যেমন আমি টিচিং লাইনটা আমার খুব ভালো লাগে, যেমন আমি এখন একজন ট্রেনার বলাও যায়, বা কাজ করতে ভালোবাসি। তো একটা ইনস্টিটিউশন নিজেই করা না, এক্স্যাক্টলি আমার সেটাই মনে হচ্ছিল। যাক, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ভবিষ্যতে এই পরিকল্পনা সফল হোক, সেই জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আর আপনার অনেক ব্যস্ততম সময় থেকে মানে আমাদেরকে একটু সময় বের করে দিয়েছেন, সেই জন্য অনেক ধন্যবাদ। আমাদের এই যাত্রাপথে আবার নিশ্চয়ই কোনো একদিন আপনার সাথে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর আমাদের দর্শকদের জন্য যদি আপনার কিছু বলার থাকে তো প্লিজ। ধন্যবাদ আপু, ধন্যবাদ জিটিভির দর্শকদের। দুটো রেসিপি আজকে করে দেখিয়েছি আমি, দুটোই কিন্তু খুব ইজি এবং উপকরণও খুবই কম, খুব সহজে আপনারা করে ফেলতে পারবেন এবং খুব হেলদি একটা রেসিপি দুটো। বাসায় আপনারা করবেন, ভালো লাগবে নিশ্চয়ই। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন, আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, প্লিজ। চাঁদপুরের ইলিশ আর পাহাড়ি রান্না খাওয়ার পর আগামী পর্বে আমরা খেতে চাই দক্ষিণ এশীয় কিছু খাবার। সেই খাবারের জন্য আগামী পর্বে আপনাদের সবার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথে থাকবেন। টাটা।